একটি নদীর তীরে ছোট্ট একটি রাজ্য, যেখানে এক রানী তার ছোট্ট রাজকুমারীকে নিয়ে থাকতেন। রোজ সকালে রাজপ্রাসাদের ঝাড়ুদার এসে রাজপ্রাসাদ ঝাড়ু দিয়ে ময়লাগুলোকে আগুনে পুড়িয়ে চলে যান। সেদিনও ঠিক তাই হয়েছিল। তখনও কেউ ঘুম থেকে ওঠেনি। খুব ভোরে ঝাড়ুদার ঝাড়ু দিয়ে শুকনো পাতাগুলোর গায়ে আগুন ধরিয়ে সে চলে গেল। এদিকে আগুন এবং পানি দুজনেই নিজেদেরকে খুব শক্তিশালী মনে করত এবং প্রায়ই তারা দুজনে ঝগড়া করত। আগুন পানিকে বলতো, দেখ আমি কত শক্তিশালী, আমার শক্তিতে খাবার রান্না হয়, শীত দূর হয়, অন্ধকারে আলো জ্বলে, মানুষ আমাকে ছাড়া বাঁচতেই পারে না। পানি হেসে বলতো, কিন্তু আমায় ছাড়া তো পৃথিবীতে কোনো প্রাণী থাকবে না, গাছ, মানুষ, পশু পাখি সবাই আমার উপর নির্ভরশীল। সেদিন তাদের মধ্যে খুব বড় তর্ক শুরু হলো। আগুন বলল, আমি বেশি শক্তিশালী, আর পানি বলল, আমি বেশি উপকারী। তারপর দুজনের মধ্যে তর্ক এত বাড়লো যে দুজন প্রতিযোগিতায় নেমে পড়ল। প্রথমে আগুন তার শক্তি দেখাতে শুরু করলো। সে শুকনো জঙ্গলে ছড়িয়ে পড়ল। মুহূর্তেই গাছপালা জ্বলতে লাগলো, পশু পাখিরা ভয়ে দৌড়াতে লাগলো, আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেল। আগুন গর্ব করে বলল, আমার শক্তি কত ভয়ঙ্কর। কিছুক্ষণ পর মানুষ কাঁদতে লাগলো, রাজপ্রাসাদ ছেয়ে গেল। তখনও রাজপ্রাসাদে রাজ দরবারের লোকজন উপস্থিত হয়নি। রাজপ্রাসাদের অনেকেই ঘুমিয়েছিল। আগুন ছড়িয়ে পড়তে লাগলো। রানী দেখলো যে চারপাশে আগুন ছড়িয়ে পড়ছে। সে তাড়াতাড়ি করে রাজকুমারীকে জানালা দিয়ে বের করে দিল এবং সে দেখতে লাগলো যে আর কেউ বিপদে পড়েছে কিনা। তাই সে এদিকে ফিরতে উপর থেকে কিছু একটা তার মাথার উপরে পড়ে সে তখনই অজ্ঞান হয়ে গেল, আর সেই অবস্থায় পুড়ে মারা গেল। এরপর পানি আবার ফুলে উঠল। এবার তার শক্তি দেখানোর পালা। চারিদিকে পানি সবকিছু ভাসিয়ে নিতে শুরু করলো। সবকিছু তলিয়ে গেল, গাছপালা, বাড়ি ঘর, পাখির ডিম ভেসে যাচ্ছে, পাখির বাসা, ছোট ছোট বাচ্চা। এদিকে রাজকুমারী একটা অজানা একটা ছেলের সাথে পাতার নৌকায় করে ভেসে চলছে। রাজকুমারী নিজেও জানে না সে কে, সেই ছোট্ট ছেলেটি তার শত্রু নাকি বন্ধু। কিন্তু ওই মুহূর্তে তাকে বিশ্বাস করা ছাড়াও রাজকুমারীর কোনো উপায় ছিল না। সে সেই ছোট্ট ছেলেটির সাথে পাতার নৌকায় ভাসতে লাগলো। তারপর পানি দেখলো সে নিজের শক্তি দেখাতে গিয়ে সেও মানুষের ক্ষতিই করছে, তাই সে নিশ্চুপ হয়ে গেল। ঠিক তখনই সেখানে বাতাস এসে উপস্থিত হলো। বাতাস বলল, তোমরা দুজনেই ভুল করছো, শক্তি বড় কথা নয়, শক্তির সঠিক ব্যবহারই আসল। আগুন, তুমি নিয়ন্ত্রণে থাকলে মানুষের উপকার করো, কিন্তু রাগলে ধ্বংস ডেকে আনো। আর পানি, তুমি জীবন দাও, কিন্তু সীমা ছাড়ালে বন্যা হয়ে কষ্ট দাও। তোমরা কেউ পুরোপুরি ভালো নও, আবার পুরোপুরি খারাপও নও। আগুন ধীরে ধীরে শান্ত হলো। পানি আস্তে আস্তে স্বাভাবিক নদীর মতো বয়ে চলল। তারপর দুজন একে অপরের দিকে তাকিয়ে বলল, আমরা বুঝেছি, পৃথিবীর জন্য দুজনেরই দরকার আছে, কিন্তু অহংকার আর নিয়ন্ত্রণহীন শক্তি আসল ক্ষতিকর জিনিস। আস্তে আস্তে নদীর পানি ঢেউয়ে ঢেউয়ে রাজকুমারী আর সেই ছোট্ট ছেলেটিকে নদীর তীরে এনে ঠেকালো। রাজকুমারী তখন অজ্ঞান অবস্থায় ছিল। লাল নামের এক লোক সেখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল রাজকুমারীর ওপরে। সে দৌড়ে এগিয়ে গেল। পাশে থাকা ছেলেটির দিকে তাকিয়ে সে বলল, এই ছেলেটিকে, একে তো আমি আগে কখনো দেখিনি, কেমন চেহারাটা অদ্ভুত। কে এই ছেলেটা? এই আগুন আর এই পানি হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণ এই ছেলেটি নয় তো? আবার এই ছেলেটির এর পিছনে কোনো হাত নেই তো? না 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 না, এই ছেলেকে আমি নিতে পারবো না, দেখেই কেমন অশুভ অশুভ মনে হচ্ছে। থাক, আমি বরং রাজকুমারীকে বাড়ি নিয়ে যাই। তারপর সে রাজকুমারীকে নিয়ে বাড়ির দিকে চলে গেল। এ কি, রাজকুমারীকে তুমি কোথায় পেলে?
আর বলো না, নদীর ঘাটে পড়েছিল অজ্ঞান হয়ে। নিয়ে তো এলে, আমাদের নিজেরই তো খাবার নেই। অসময়ে বানে সব তলিয়ে ভেসে গেছে। কি খাওয়াবে রাজকুমারীকে? তাই বলে কি রাজকুমারীকে ফেলে আসবো? আমরা যা খাবো তাকেও তাই দেব। হ্যাঁ, তা ঠিক। রাজকুমারীকে তো আর ফেলে আসা যায় না, ছোট্ট একটি মেয়ে। সবই আল্লাহর ইচ্ছা। এরপর সেই রাস্তা দিয়ে আবার সবুজ নামের এক লোক যাচ্ছিল। সে মনে মনে ভাবতে লাগলো, এই রাজপ্রাসাদে চাকরি করেই সংসারটা চলতো। রাজপ্রাসাদ পুরে ছাই হয়ে গেল। এখন কি করে সংসারটা চালাই? এই এই এখানে একটা ছেলে, ছোট্ট ছেলে। এই ছেলেটাকে তো আগে কখনো দেখিনি। নদীর জলে ভেসে আসেনি তো অন্য কোথাও থেকে। কিন্তু ছেলেটার চেহারাও কেমন যেন অন্যরকম। যাই হোক, বাচ্চারা কখনো অশুভ হতে পারে না। আমি ছেলেটাকে বরং নিয়েই যাই। আল্লাহ তাআলা আমার ঘরে কোনো সন্তান দেননি, হয়তো এটা আল্লাহ তাআলার আশীর্বাদও হতে পারে। নিয়ে যাই। ওগো, শুনছো? কি হলো? কি এই দেখো কি নিয়ে এসেছি। কি এনেছো গো? এই দেখো, আল্লাহ তাআলা আমাদেরকে একটা সন্তান দিয়েছে। বানের জলে ভেসে এসেছে কোথাও থেকে হয়তো। ওমা, তাই তো। তাই এখন তো আমাদের চাকরিও নেই, কি খাওয়াবো? দেখো, রিজিকের মালিক আল্লাহ। যদি আমাদের একটা সন্তান থাকতো, কি খাওয়াতাম বলো? হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। আমি একটা সন্তানের জন্য কত পাগল হয়ে আছি, আর একে পেয়ে কি আমি ছাড়তে পারি? আমি নিজে না খেয়ে ওকে খাওয়াবো, তবুও ওকে আমি রেখে দেব। এটাই আমার সন্তান। হ্যাঁ, তাহলে নিয়ে যাও ওকে ঘরে। দেখো, খাবার কিছু থাকলে ওকে খেতে দাও। তারপর বিকেলবেলা সবুজ গেল নদীতে মাছ ধরতে। খাবার জন্য যদি কিছু মাছ পাওয়া যায়। তাছাড়া নতুন ছেলেটিকে কি খাওয়াবে? সাথে সাথে ওই ছোট্ট ছেলেটিকেও নিয়ে গেল। তার দুটি ভেড়া ছিল। ভেড়া দুটোকে ওই ছেলের কাছে দিয়ে সে নদীর ধারে যাবে। দাদা, তুমি এখানে এই ভেড়া দুটো নিয়ে বসে থাকো। আমি একটু দূরেই নদীতে যাচ্ছি মাছ ধরতে। আজকে আপনি অনেক মাছ পাবেন। তাই? তুমি কি করে জানলে আমি অনেক মাছ পাবো? আমার বিশ্বাস। বেশ ভালো তো। আল্লাহ যেন তোমার মুখের কথাই কবুল করেন। তারপর সবুজ চলে গেল। ছোট্ট ছেলেটির হঠাৎ করেই রাজকুমারীর কথা মনে পড়ে গেল। রাজকুমারী কোথায়? তাকে তো খুঁজে বের করতেই হবে। তারপর সে ধীরে ধীরে রাজকুমারীকে খুঁজতে গেল। সে নদীর ধারে যেতেই দেখল সবুজ বেশ কয়েকবার জাল ফেললো, কিন্তু কোনো মাছই উঠছিল না। আর সবুজের ভীষণ মন খারাপ হয়েছিল। হে, নদীতে কিছু একটা জাদু করলো, আর তখনই জাল ভর্তি মাছ উঠতে লাগলো। এদিকে সবুজ ঝুড়ি ভর্তি মাছ নিয়ে বাড়ি ফিরলো। কই গো, কোথায় গেলে? এই দেখো, আমি ঝুড়ি ভর্তি মাছ নিয়ে এসেছি। জানো, যাবার সময় শুভ আমাকে বলেছিল আমি নাকি অনেক মাছ পাবো। সত্যি সত্যি আমি দেখো কত মাছ পেয়েছি। শুভ কি এসেছে? না, ওই তো আসছে। বাবা শুভ, তুমি কি খাবে? আমি তো শুধুই দুধ খাবো। আচ্ছা বাবা, তোমার জন্য আমি দুধ নিয়ে আসবো বাজার থেকে। তারপর থেকে প্রতিদিন সবুজ এভাবেই মাছ ধরতো, ঝুড়ি ভর্তি মাছ, আর সেগুলো বিক্রি করত। সবুজের স্ত্রী ছোট্ট ছেলেটির নাম দিয়েছিল শুভ। সে একদিন শুভকে ডাকতে গেল, কিন্তু হঠাৎ করেই সে হোঁচট খেয়ে পড়ে গেল আর পায়ে প্রচণ্ড ব্যথা পেল। শুভ দৌড়ে এলো। তারপর সে আবার দৌড়ে গিয়ে কোথা থেকে কিছু ঘাস লতা পাতা নিয়ে এলো। ও মা, কি ব্যথা! সেটা তার পায়ে মাখিয়ে দিতেই তার ব্যথাটা যেন উধাও হয়ে গেল। মনে হচ্ছে তুমি আমার পায়ে জাদু করলে। তুমি কোথা থেকে জানলে এই লতা পাতার রহস্য, যেটা আমরা কেউ জানি না? কখনোই কাউকে এত তাড়াতাড়ি ব্যথা ভালো হতে দেখি। সবুজের স্ত্রী মনে মনে ভাবলো, এই ছেলেটির মাঝে কি যেন একটা রহস্য লুকিয়ে আছে। এটা কোনো সাধারণ ছেলে হতেই পারে না।